আরম্ভ করছি আমার এই প্রতিবেদন। মাই ডিয়ার উত্তম দা, এই প্রতিবেদনটা দেখার আগে আপনাদের অনুরোধ করব যে আমার আগের যে প্রতিবেদন যেটা আমি লিখেছি টাইম মেশিন, আমার টাইম মেশিন এখন উল্টো মুখে ঘুরছে, সেটা একটু পড়ে দেখা এবং সেটা দেখা অ্যাকচুয়ালি, কারণ সেখানে অনেক কিছু বলা আছে। এই আগামী 2রা সেপ্টেম্বর আসার আগেই আমি বলেছি এই সম্পর্কে। এখন অ্যাকচুয়াল প্রতিবেদনে ফিরে আসছি। সেই প্রতিবেদনের নাম অবশ্যই যা আমি বলতে চেয়েছি সেটাই, মাই ডিয়ার উত্তম দা। হ্যাঁ, উত্তমদার সঙ্গে আমার আলাপ আজকের নয়, সেই 50-এর দশকে 1951 সাল থেকে। আর সেই 1951 সালে ভবানীপুরের চেহারাটা সম্পূর্ণ আলাদা ছিল। এত মাল্টি স্টোরেজ ছিল না, এত হাই রাইজ থাকার ফলে জায়গাটা যে অকুপাইড হয়ে গেছে সেটা ছিল না। মধ্যবিত্ত সমাজের একটা বড় অংশ এই ভবানীপুরে থাকতেন, তারা সব ছত্রভঙ্গ হয়ে এখন চলে গেছেন দক্ষিণ 24 পরগনা, 24 পরগনা, আবার মফস্বলের বিভিন্ন জায়গায়। আর সেই মধ্যবিত্ত সমাজের যে মানুষজন থাকতেন এখানে, তারা চলে যাওয়াতে মফস্বলে অবশ্য একটা উপকার হয়েছে, সেখানে নাটকের যে পরিসর অনেকটাই বড় হয়ে গেছে। বিভিন্ন নাট্য সংস্থা তৈরি হয়েছে ওই কারণে, নগরায়নের কারণে। আর সেই নগরায়নের কারণে যে নিম্ন মধ্যবিত্ত মানুষজন, যাদের মধ্যেই অনেক বেশি নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব ছিলেন, এবং নাট্য ব্যক্তিত্ব যারা ছিলেন তারা দূরে দূরে চলে যাওয়াতে ছড়িয়ে পড়েছে নাট্য আন্দোলন, ছড়িয়ে পড়েছে অবশ্য চলচ্চিত্র আন্দোলন অবশ্য অনেকটাই পরে হয়েছে। নাট্য আন্দোলন আগেও ছিল, এমন যাত্রার সঙ্গেও নাট্য আন্দোলন ছিল। যাক, সেসব কথা। আমি আমার এখানে যে প্রতিবেদন মাই ডিয়ার উত্তম দা, এই কথা বলছি কেন? বললাম তো ওনার সঙ্গে আমার আলাপ সেই 1951 সালে। আমার বাড়ি ভবানীপুরে, ওনার বাড়ি ভবানীপুরে। আমার বাড়ি ভবানীপুরের 9/1 বলরাম বোস ঘাট রোড, আর ওনার বাড়ি গিরিশ মুখার্জি রোডে। আমাদের কাছে তখন সে ডিস্টেন্সটা একদমই অল্প ছিল, আর পাড়াটা ছিল অনেক ছড়িয়ে ছিটিয়ে। আর স্কুলে পড়ার সুবাদে বন্ধুবান্ধবের সংখ্যাও ছিল সারা ভবানীপুর ধরে। কলেজে পড়া, আশুতোষ কলেজে পড়ার সুবাদেও বন্ধুবান্ধবের সংখ্যা ছিল প্রচুর। আর সেই বন্ধুবান্ধব সবাই ছড়িয়েছিল এই ভবানীপুর অঞ্চলে। অ্যাকচুয়ালি তার ফলে একটা মেলামেশাটা অনেক বেশি ছিল, এখন যেটা নেই। এখন শুধুই হাই রাইজ। যাক, মাই ডিয়ার উত্তম দা বলতে কেন মাই ডিয়ার বলছি, তার কারণ আমি বললামই যে ওনার সঙ্গে আলাপ হয়েছিল সেই সূত্রে, যে সূত্র হলো অভিনয়ের সূত্রে। 1951 সালে আমার ছায়াছবি, বেশ শিশু বয়সে, বছর 7 বয়সে আমার ছায়াছবি রিলিজ করেছিল পূর্ণ সিনেমায়। ছবিটার নাম ছিল বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা ছবিটা পূর্ণ সিনেমায় রিলিজ করলেও আরও কয়েকটা সিনেমাতে রিলিজ করেছিল, সেটা তো আর্কাইভ দেখলেই বোঝা যাবে। এখন সেখানে রিলিজ করলেও সেই সময় সেটা সবাই দেখলেও আজকে তারা আর দেখতে পাবে না, কারণ তার প্রিন্টটাই প্রায় নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে অ্যাকচুয়ালি। ফলে
রক্ষণাবেক্ষণের অভাবে সেটা নষ্ট হয়ে গেছে। সেই সময়তে অবশ্য উত্তম দাস ছিলেন না, অভিনয় করেছিলেন নায়ক হিসেবে অনুপ কুমার। ওই পলাতকের অনেক আগেই অনুপ কুমার 10 বছর আগে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। নায়িকা ছিলেন অনিতা গুহ, একদমই নবাগত। থাক, যেটা বলতে এসেছি, উত্তমদা আসতেন আমাদের পাশের বাড়িতে। আমার বাড়ি হচ্ছে 9/1 বলরাম বোস ঘাট রোড, আর উত্তমদার বাড়ি গিরিশ মুখার্জি রোড। ডিস্টেন্স খুবই অল্প। উনি আসতেন আমার পাশের বাড়ির বাইরে ঘরে বৈশাখী ক্লাবে। এই বৈশাখী ক্লাবটা ছিল একটা কালচারাল ক্লাব। এরা গান বাজনা করতো, নাটক করতো, অনেক কিছু। এই বৈশাখী ক্লাব থেকে যোচনদা উঠে এসছে, যোচন দস্তিদার, আর উত্তমদাও উঠে এসছেন এই একই ক্লাব থেকে। কিন্তু তার নিজের ক্লাব লুনার ক্লাব, সেটাও তো ছিল। সেখানেও তিনি গান বাজনা করতেন, গাইতেন গায়ক হিসেবে, নাটক করতেন, অভিনয় করতেন বিভিন্ন চরিত্রে। সে সময়টা একটা নাটকেরও নরমরমা ছিল এই ভবানীপুর চত্বরে। আর ভবানীপুর চত্বরে তো ইন্টালেকচুয়ালদেরও তো অভাব ছিল না। অ্যাকচুয়ালি প্রচুর অভিনেতা অভিনেত্রীরা এই ভবানীপুরে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। যাক, এই উত্তমদা যখন এখানে আসতেন এই বৈশাখী ক্লাবে, তখন তার গান শুনতাম। উনি গানই বেশি গাইতেন। নাটকের অভিনয়ের যে রিহার্সাল, সেটা উনি করতেন অবশ্য লুনার ক্লাবের আশেপাশে বাড়িতে, নিজের বাড়িতেও করতেন। সেই রমেশ মিত্র রোডেও প্যান্ডেল বেডে তিনি, রমেশ মিত্র রোড আমি বলছি, জাসমিন ভবানীপুরের রমেশ মিত্র রোড, স্টেট ব্যাংকের কাছে যেটা, সেই রমেশ মিত্র রোডেও প্যান্ডেল বেডে স্টেজ করা হতো, সেখানে নাটক করা হতো। আর সেই নাটকে অংশগ্রহণ করতেন আমাদের উত্তমদা। তা আমি এই মাসের কেলা ছায়াছবির পরপরই যে ছবি আমি করেছি বিল্বমঙ্গল, এবং আরও বেশ কিছুদিন বাদে 1955 সালে আমি সাপমোচন ছায়াছবিতে অভিনয় করেছিলাম। সেখানে অভিনয় করেছিলাম আমি উত্তমদার সঙ্গে, আমাদের মাই ডিয়ার উত্তমদা এবং সুচিত্রা দিদির সঙ্গে। এই নিয়ে আমার যা অভিজ্ঞতা সেটা আমি বলবো কয়েকটা এপিসোডে বা কয়েকটা প্রতিবেদনে বলতে পারেন। উত্তমদা আমার দাদার বন্ধু, সহপাঠী, পড়েছিলেন সাউথ সুবারবান স্কুলে। দাদাও ওই স্কুলে পড়েছিলেন। দাদা ছিলেন গণনাট্য সংঘের দ্বিতীয় সারির কলাকুশলী। প্রথম সারি অবশ্যই শম্ভু মিত্ররা ছিলেন গণনাট্য সংঘের সঙ্গে। তারপর তো গণনাট্য সংঘ বিভিন্ন শাখা প্রশাখা ভেঙে যায় এবং বিভিন্ন দল, উপদল, এবং সেগুলো সবই থিয়েটারকে কেন্দ্র করে হয়েছে এবং আজও চলছে সেই সব দল। যাক, সেসব কথা নিয়ে বেশি বাড়িয়ে লাভ নেই। আবার আসি উত্তমদার কথা সম্পর্কে। তা সেই উত্তমদা ছিলেন এই সাউথ সুবারবান স্কুলের ছাত্র। আর সাউথ সুবারবান স্কুল ছিল হরিশ পার্কের পাশেই, ছিল কেন বলবো, আজও আছে সাউথ সুবারবান স্কুল মেন এই হরিশ পার্কের পাশেই, হরিশ মুখার্জি রোডের থেকে একটু ভিতরের দিকে গেলেই সেই স্কুলটা। আমিও পড়েছি ওই স্কুলে, ওখানকার প্রাক্তনী আমিও। যাক, সেসব কথা। হ্যাঁ, তরুণদাও পড়েছেন ওই স্কুলে। আমি বলতে চাইছি তরুণ কুমারের কথা। উনিও আসতেন বৈশাখী ক্লাবে। সেই সূত্রে তরুণদাও আমার সঙ্গে অত্যন্ত পরিচিত ছিলেন, আমার কাছে পরিচিত ছিলেন।
উত্তমদা একবারে সেই সময়, আমি যখনকার সময় বলছি, তখন সবে অভিনয় করা আরম্ভ করেছে, কিন্তু চিরদিনই উনি ছিলেন ডাউন টু আর্থ মানুষ। একদম সবার সঙ্গে মিশতেন, হাসি মুখে কথা বলতেন। এই গিরিশ মুখার্জি রোড থেকে বলরাম বসু ঘাট রোডে আসতে গেলে সবার সঙ্গেই হেসে কথা বলতেন। কিন্তু তারপর তো একটা দিনে এই উত্তমদা এমনই একটা জায়গায় চলে গেলেন, মহানায়কের পর্যায়ে। আজকে আমরা সবাই যারা স্মরণ করছি মহানায়ক বলে, সেই মহানায়কের পর্যায়ে। আমি অবশ্য ওনাকে মহানায়ক হিসেবে দেখিনি, আমি দেখেছি মাই ডিয়ার উত্তম দা হিসেবে, আমার খুব কাছের লোক হিসেবে। 1955 সালে, তখন আমার বছর 9 বয়স হবে, তখন তো আমার সঙ্গে তার পরিচয় আগেই হয়ে গেছে। কিন্তু বছর 9 বয়সে মাসের কেলার পর সুধীর মুখার্জি পরিচালক আবার আমাকে ডেকে পাঠিয়েছিলেন, 9 বছর না 11 বছরের, আমাকে ডেকে পাঠিয়েছিলেন সাপমোচন ছায়াছবিতে অভিনয় করার জন্য। সেখানে দুজন চলচ্চিত্র ব্যক্তিত্বর সঙ্গে অভিনয় করার সুযোগ আমার ঘটেছিল। একজন অবশ্যই মহানায়ক আজকের দিনে উত্তম কুমার, আর একজন সুচিত্রা সেন, শ্রীমতী সুচিত্রা সেন। তাকে আমি একটু ভয় করে চলতাম ছোটোবেলায়, কারণ ভীষণ পড়াশোনার কথা জিজ্ঞেস করতেন, ভীষণভাবে একাডেমিক জিজ্ঞেস করতেন, না সেটা আমার ভালো লাগতো না, একদমই ভালো লাগতো না। খালি ভাবতাম যে কেন সুচিত্রা দিদি এইসব কথা জিজ্ঞেস করেন, কিন্তু কেন করেন এখন ভালোভাবে বুঝতে পারছি। তখন তো বুঝতে পারতাম না, কারণ তখন তো সবসময় খেলতে ইচ্ছে করতো, খেলাটাই আমার কাছে পছন্দ হয়েছিল, একদম পড়াশোনাটা নয়। পড়াশোনা একদমই ভালো লাগতো না। সত্যি কথা বলতে গিয়ে কেন ভালো লাগতো না জানি না, মারধর খেতাম বোধহয় স্কুলে, সেই জন্যই হয়তো। এখনকার ছেলেমেয়েরা তো মারধর খান না স্কুলে, তারা তো খুব ভালো তো বেঁচে থাকেন, কিন্তু আমরা খেতাম, খুব মারধর খেতাম স্কুলে। সেটা কাজেও দিয়েছে, পড়াশোনাও যেমন কাজে দিয়েছে, আবার কিছু সময় অসুবিধা হয়েছে। বিশেষ করে এই কয়েকজন টিচার এত মারতেন যে তার ক্লাস করতেই চাইতাম না, ফাঁকি মারতাম কোনোভাবে। যাক, উত্তমদার সঙ্গে যখন ওনার বাড়িতে পৌঁছলাম দাদার সঙ্গে, সেদিনটা খুব অদ্ভুত ছিল। দেখলাম যে খুব সাদামাটা একটা বাড়ি। আজকে যে বাড়ি রয়েছে গিরিশ মুখার্জি রোডে, সেই এত উঁচু বাড়ি ছিল না। সেই বাড়িটা ছিল একদমই নিম্ন মধ্যবিত্তের মধ্যবিত্তের বাড়ি। আর সেই বাড়ি একটা প্যাসেজ দিয়ে, যখন ওনার বাড়িটা একটা প্যাসেজের মধ্যে দিয়ে ঢুকতে হতো, ঢুকেই একটু এগোলে একটা বাইরে ঘরের মতো সেখানে সবাই বাইরের লোকরা যারা আসতো বসতো সেখানে। একদম ইন্টেরিয়ার ডেকোরেশন করা বাইরে ঘর নয়, একদম সাদা মাটা বাইরে ঘর। তো দাদার সঙ্গে সেখানে কি আমি বসেছিলাম প্রথম। তো উত্তমদা বললাম তো আমাকে আগেই চিনতো, কিন্তু সেদিন অন্যভাবে চিনেছে তা তখন আমরা অভিনয় করার কথা চিন্তা ভাবনা করছি একসঙ্গে উত্তমদার সঙ্গে। তার আগে যেমন অনুপদার সঙ্গে করেছিলাম, আর অনুপদার সঙ্গে যখন করেছিলাম তখন সুরকার ছিলেন সলিল চৌধুরী, তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল একটা সময়, এবং আমার বাড়িতে উনি আসতেন প্রায়ই গণনাট্য সংঘকে কেন্দ্র করে। আর এখানে সঙ্গীতকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, এই সাপমোচন ছায়াছবিতে। সেখানেও হেমন্ত মুখার্জির কাছে তবলার বোল শিখেছি আমি, সেটাও একটা অভিজ্ঞতা অবশ্য নিশ্চয়ই। তা আমি যা বলছি উত্তমদার সম্পর্কে, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। এই যে বাইরে ঘরে গিয়ে বসলাম, দেখলাম সঙ্গে সঙ্গে গৌরী বৌদি
এক গাদা মিষ্টি এনে দিলেন আমাকে। তখন তিনিও দেখেছিলেন আমার মাসেকেল্লা ছবিটা, কারণ ওটা তো পূর্ণ সিনেমা হয়েছিল, এসেছিল, রিলিজ করেছিল আরও কয়েকটা হলে নর্থে, কিন্তু পূর্ণ সিনেমায় রিলিজ করেছিল। বৌদিও দেখেছিলেন, তাই আমাকে চিনতেন। ওইখানে মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছিলেন। আর সেই সময় উত্তমদার বাড়িতে যে ছোট্ট ছেলেটা ছিল, বছর 5 বয়স, সেই ছেলেটার নাম গৌতম চট্টোপাধ্যায়। হ্যাঁ, গৌতম, উত্তমদার ছেলে। ও তখন খেলা করার বয়সে খেলছিল বল নিয়ে, ওর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম। আর আমার দাদা উত্তমদার সঙ্গে কথাবার্তা জুড়ে দিয়েছিল, সবই কাজের কথা। কারণ দাদা ছিলেন অভিনেত্রী সংঘের সদস্য, আর উত্তমদা ছিলেন শিল্পী সংসদের সদস্য। ফলে এই যে দুজনের মধ্যে যে টানাপোড়েন ছিল, সেটা সেই সময় বেশ প্রকট ছিল। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে সেই বিভেদ কিন্তু একদমই ছিল না। তবে আজকের দিনে যেটা কংগ্রেস, সিপিএম, এই আমাদের বামফ্রন্ট, তারপরে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো, এই তৃণমূল রাজনৈতিক দলগুলো এসে যা দাপাদাপি শুরু করেছে চলচ্চিত্র জগতে, সেটা কিন্তু সে সময় ছিল না, এত দাপাদাপি ছিল না। কাজ করতে দেব না, আমার বিরোধিতা করলে এই অবস্থা তখন ছিল না। তখনও কিন্তু ফেডারেশন ছিল, আপনাদের মনে রাখবেন, ফেডারেশন ছিল। আপনারা যদি আমাদের তরুণ মজুমদারের বইটা, দুটো পার্টে হয়েছে, তার মধ্যে প্রথম পার্টটাতেই দেওয়া আছে যে ফেডারেশনের কীরকম ক্ষমতা ছিল। কিন্তু ফেডারেশন থাকলেও এই ধরনের যে নোংরামি যেটা, সেটা অবশ্য ছিল না। কারণ সে সময়ও কাজের অভাব ছিল, প্রচুর কাজের অভাব ছিল। এখন তো যে ওটিটি হ্যান ত্যান করে সে হইচই করে একবারে হইচই চলছে। এখন তো বিশাল পথ প্রশস্ত, নটনটিকার জন্যে, পরিচালকদের জন্যে অনেক প্রশস্ত পথ। এবার করে খাও। উত্তমদা যেমন করে খেয়েছে, লড়ে খেয়েছেন, তেমনি তো এদেরও তো লড়েই খেতে হবে। খালি ওই পেছন দিদির পেছন ঘুরলে তো আর হবে না। দিদি তো তাকে অভিনয় প্রতিভা দিতে পারবে না, সে প্রতিভা তো সব নিজস্ব, যা উত্তমদা পেয়েছিলেন একটা সময়, যার কদর প্রথমে মানুষ বোঝেনি, আর আজ সেটা বুঝতে পারছে এবং তার নাম দিয়েছে মহানায়ক। হ্যাঁ, উত্তমদার সঙ্গে বাড়িতে আমি বললাম যে গিয়েছিলাম, এবং উত্তমদার বাড়ি থেকেই আমি ওনার গাড়িতেই কালী ফিল্ম স্টুডিওতে যেতাম শুটিংয়ে। অনেক সময় আবার সুচিতা দিদিও আমার গলির মুখে, বাড়িটা আমার গলির মুখের, আমার বড়দের বাড়ি, সেই গলির মুখে আসতেন আমাকে নিতে। পরে অবশ্য দুজনেরই খুব কাইল অবস্থা হয়ে গেছিল, ভিড়ভাড়টা হয়ে যেত গলির মুখে। ফলে আমি উত্তমদা বাড়িতেই সোজা চলে যেতাম কালী ফিল্মসে যাওয়ার জন্যে। কালী ফিল্মসের নাম অবশ্য ছিল টেকনিশিয়ান স্টুডিও। তা এই নিয়েই যা কথাবার্তা আমাদের সঙ্গে হয়েছিল, কারণ হি ওয়াজ ভেরি মাই ডিয়ার টু মি, বিকজ অফ দ্যাট I was also familiar to him, and he was a down to earth man. তার মতো ডাউন টু আর্থ মান খুব কমই দেখা যায়। তাকে ম্যাটিয়ানি আইডল হিসেবেই বলতে চায়, এখনকার দিনেও বলতে চায়, কারণ ওই ওয়ার্ডটা, ওই সেন্টেন্সটা ইংরেজিতে খুব মানে প্রচলিত আছে। ম্যাটিনি আইডল বলতে কেন বোঝায় পরিচালকের পুতুল অ্যাকচুয়ালি, যেটা এই সত্যজিৎ রায়ের নায়ক ছায়াছবিতে শঙ্করদা বলেছিলেন যে তুই কেন নাটক ছেড়ে চলচ্চিত্রে যাবি, ওখানে তো ওরা তোর কিছু করার থাকবে না, ওই ডাইরেক্টর বা পরিচালক তার
হাতের পুতুল হবি তুই, তোর অভিনয় দক্ষতা সেখানে প্রকাশ পাবে না। সেটা তো তার পার্সপেক্টিভে বলেছিলেন এবং বলে থাকবেনই নিশ্চয়ই, কারণ যে কোনো নাট্য ব্যক্তিত্ব এটাই বলবেন। অবশ্য এটা ঠিক যে নাটক আর সিনেমা এক নয়, কিন্তু আমাদের মহানায়ক, এখনকার মহানায়ক আমার কাছে নায়ক না, আমার কাছে উত্তম দা, মাই ডিয়ার উত্তম দা। সেই মানুষটা কিন্তু যেমন চুটিয়ে নাটক করতেন, তেমনি একটা সময় শেষ জীবন পর্যন্ত চুটিয়ে সিনেমায় অভিনয় করে গেছেন, আর সেই সিনেমায় সবটাতেই নায়ক হিসেবে। কিন্তু আবার বলছি আমি যে ওনার হৃদয় ছিল বিশাল বড়। ওই মায়ামৃগ ছায়াছবিতে বিশ্বজিৎকে, আমাদের বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা, তার রিকোয়েস্টে অ্যাকচুয়ালি উত্তমদা একটা সাইড রোলে পাঠ করেছিলেন, অভিনয় করেছেন ওই মায়ামৃগতে। কিন্তু দুর্দান্ত অভিনয় করেছিলেন, দারুণ অভিনয় করেছিলেন। শুন শুন গেরবাজ গানটাও সেই ওইখানেই গেয়েছিলেন তিনি, যদিও হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। সেই শুন শুন গেরবাজ গানটা গেয়েছিলেন এবং দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং পুরো ছবিটাকে অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার। কারণ তিনি সাইডে রোল করেছিলেন, তিনি কিন্তু নায়ক করেন। নায়ক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আর নায়িকা ছিলেন সন্ধ্যা রায়। সে ওই ছবিটা আপনারা দেখবেন, দেখে উত্তম তার অভিনয়টা দেখবেন আপনি। আর কিন্তু উত্তম ওই সাইড রোলে রাজি হয়ে গেছিলেন। আর রাজি কে করিয়েছিলেন? বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। উনি ব্যক্তিগতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছিলেন, দাদা আমার এই ছবিটাতে আপনি করুন, তাহলে তার জনপ্রিয়তা আরও বাড়বে। উনি রাজি ছিলেন এবং রাজি হয়েছিলেন। এরকম একটা হৃদয়ের মানুষ তিনি ছিলেন। এই উত্তমদাকে নিয়ে আমি বেশ কয়েকটা প্রতিবেদন করব। আমাকে এখন আর শরীর অ্যালাউ করে না ডেস্কটপে বসতে, তাহলে আপনাকে ক্লিপ দেখাতে পারতাম আমার সঙ্গে তার অভিনয়ের দৃশ্যগুলির। আমি দেখানোর চেষ্টাও করেছিলাম টিভির মাধ্যমে, কিন্তু আমাকে ইউটিউব অ্যালাউ করেনি। ওদের সব নানা রকম নিয়মকানুন আছে, সেসব নিয়মকানুনে আমাকে অ্যালাউ করেনি। কিন্তু আমার পক্ষে ডেস্কটপে বসে বেশ খানিকক্ষণ ধরে এইসব প্রতিবেদন করার শরীর পারমিট করছে না। শরীর পারমিট করে না বিকজ অফ রিউমেটিক পেন অ্যান্ড আদার্স। সেটা তো আমার নিজস্ব শরীরের অবস্থা থেকে। আর শরীরের অবস্থা তো খারাপ হবেই, 81 বছর পর হয়ে গেছে। কিন্তু ওই নস্টালজিয়ার যদি কিছু কিছু মনে থাকে, তাৎক্ষণিক কিছু মনে থাকে না, কিন্তু অতীতে যে পুরনো জিনিসগুলোর কথা মনে থাকে এবং সেখান থেকে কিছু কিছু আমি তুলে ধরছি। কারণ সেটা তো গত শতাব্দী, সেই 50 দশকের কথা। আমি 50 দশক থেকে 60 দশকের প্রথমেই ছেড়ে দিয়েছি এসব, কারণ মার ইচ্ছে এগুলো ছেড়ে দিতে হয়েছে আমাকে চলচ্চিত্রে অভিনয়। এই এদিক ওদিক মাকে লুকিয়ে বা মাকে না বলে কিছু নাটক টাটক করেছি 60-এর দশকে। কিন্তু এই ইয়েতে সৌভনিকের হয়ে বা এর হয়ে ওই ইয়েতে আমাদের প্রমোদ লাহিড়ীর বাড়িতে যে মুক্তাঙ্গন তৈরি হয়েছিল, এই রণাঙ্গন, এই স্টেজ তৈরি হয়েছিল নাটকের, জায়গাটা মুক্তাঙ্গনই তো। সেইখানে আমি অভিনয় করেছি গণনাট্য সংঘের শাখা সংগঠনের হয়ে বেশ কিছুদিন। আর ক্যামেরার পেছনে দাদা যেহেতু নাটকের সঙ্গে পরিচালনার সঙ্গে নাটক লেখার সঙ্গে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আমি ক্যামেরার পেছনেও কিছু কাজ করেছি। আমার যতটুকু দক্ষতা সেই অনুসারে আমি কাজ করেছি। এখন অবশ্য কিছুই করতে পারি না, কোনো কিছুতেই সক্রিয় নেই। এই আগের যে প্রতিবেদন আমি দিয়েই দিয়েছি যে আমার টাইম মেশিন এখন উল্টো মুখে ঘুরছে। যেটুকু স্মৃতিতে আছে মাঝে মাঝে উদ্ভাসিত হচ্ছে ফ্ল্যাশ লাইটের মতো চোখের সামনে, সেটাই বলছি।
আর উত্তম দাস সম্পর্কে স্মৃতি তো থাকবেই। এই ভবানীপুরের স্মৃতি আমি কী করে ছাড়বো? ভবানীপুরে 150 বছর আছি। উত্তম দাও তো আমাদের মতো বহুদিন গিরিশ মুখার্জি রোডে আছে। তার বাবাকে আমি দেখেছি ট্রামে চড়ে যেতে রেগুলার এই পুনর সিনেমায় ঘড়ির মোড় থেকে, পুনর সিনেমা তখন একটা ঘড়ি ছিল, এখন আর নেই পুনর সিনেমার মোড়ে, সেই ঘড়ির মোড় থেকে ট্রামে উঠে মেট্রো সিনেমায় যেতে। কারণ উনি মেট্রো সিনেমার চিফ অপারেটর ছিলেন। অদ্ভুত সমাপতন। বাবা ইংরেজি ছায়াছবি দেখান মানুষকে মেট্রো সিনেমাতে। মার্লান ব্র্যান্ডো, গ্রেগরি পেক, এলভিস প্রিসলে, এদের ছবি। আর এইখানে তাঁরই বাড়িতে তার ছেলে রয়েছে, সেই ছেলে উত্তম দা তখন অভিনয় করে চলেছেন নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে, অত্যন্ত জনপ্রিয় নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে। আর বাবা দেখাচ্ছেন ইংরেজি চলচ্চিত্রে সাধারণ মানুষকে, সব মানুষকে। সে এক অনেক মজার কথা। কিন্তু এরকম সমাপতন হয়ে থাকে, অনেকের ক্ষেত্রেই হয়েছে, হয়তো উত্তমদার ক্ষেত্রেও হয়েছে। তো যাই বলছিলাম যে ভবানীপুর, কালীঘাট আর এইখান থেকে উজ্জ্বলা সিনেমা থেকে না, আপনি বলতে পারেন রাসবিহারী এভিনিউ মোড় পর্যন্ত আমার কাছে একটা মানে মানুষজনের কাছে একটা কালচারাল অ্যাটমসফিয়ার ছিল। সে এখন প্রেক্ষাগৃহে চলে গেছে, ঢুকে গেছে প্রেক্ষাগৃহে। এখন তো প্রেক্ষাগৃহ বলতে আবার একটা কবিতা পড়তে গেলেও তো একটা প্রেক্ষাগৃহতে গিয়ে কবিতা পড়তে হচ্ছে। সেই মানে বইমেলায় বা মাঠে বসে কবিতা পড়ানো হয়। এখন তো সব কবিতা পড়ছেন ঠান্ডা ঘরে, একদম লিটারারি মিটে। আর সেখানে কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন, কারা শুনছেন? সেলিব্রিটি। আর কারা বলছেন সেখানে তারাও সেলিব্রিটি, সাধারণ মানুষ কেউ নয়। কবিতা যা সাধারণ মানুষের নয়, আমি বিষ্ণুদেবকে বাদ দিচ্ছি, বিষ্ণুদেবকেও ভাবতে হয়েছে পরে, বিষ্ণুদেবকে দিচ্ছি। কবিতা যদি সর্বত্রগামী না হয়, লিটারেচার যদি সর্বত্রগামী না হয়, মানে আমি কবিদের কথা বলে বিশেষ কবিদের কথাই বলছি, তারা যদি সর্বত্রগামী না, সবার কাছে স্বীকৃতি না পায়, আমাদের রবি ঠাকুরের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, তাহলে তিনি কবি হলেন কি? কবিতা হতে হবে মানুষের কাছাকাছি। আর কিছু কবিতা তো নিশ্চয়ই হতে হবে ইন্টেলেকচুয়াল কবিতা, কিন্তু সেটা যারা বোঝার বুঝবেন, আর যারা অন্য দিকটা বুঝবেন তারাও অন্য দিকটাই বুঝবেন খুব সহজেই। যা সুকুমার রায় বলতেন, সুকুমার রায়ের প্রতিটি কবিতার মধ্যে কিন্তু একটা মজার ব্যাপার আছে। এবং আজ তার ছেলে তার গোপী গান বাঘাবাইনে দেখিয়ে দিয়েছেন যে হাসির মধ্যেও বা মজার মধ্যেও কত বড় একটা সংকেত মানুষকে পাঠানো যায়। সব ছায়াছবিতে দেখবেন সত্যজিৎ রায়ের তার বাবার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এই গোপী গান বাঘাবাইন বা হীরক রাজার দেশে, যেখানে যা যে ছবি আপনি দেখেন ঠিক তাই। সত্যজিৎ রায় ছায়াছবিতে তো উত্তমদা করছেন, ওই চিড়িয়াখানাতে করেছেন ব্যোমকেশের চরিত্রে। আর অবশ্য চিড়িয়াখানাতে উত্তমদা যে দেখেছি আমি, আমার খুব একটা ভালো লাগেনি অভিনয়, সেটা আমার নিজস্ব ব্যাপার। মাইরের উত্তমদার সঙ্গে আমি বলেওছিলাম যে তোমার যে অভিনয় আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি নায়কে, নায়কে তোমার অভিনয় অপূর্ব, সত্যি নায়কের মতো। তুমি তো নায়কই, নায়কই তো। সত্যজিৎ আজ মর্যাদা দিয়েছে নায়ক হিসেবে, তারপর দেখা গেল তিনি মহানায়ক হয়ে পরিণত হয়েছে। সেই উত্তমদাকে নিয়ে আরও কথা বলবো আমি। সেই
বিশেষ করে স্বপ্নমোচন ছায়াছবি সেই সব দৃশ্যগুলোর কথা, যে দৃশ্যগুলোতে আমার সঙ্গে আলোচনা হয়েছে তার সঙ্গে এই বিষয়ে। সুচিত্রা দিদির সঙ্গেও আমি যে স্বপ্নমোচন ছায়াছবিতে অভিনয় করেছিলাম সেখানে বলার স্কোপ রয়েছে ঠিকই, কিন্তু সেটা আমি সুচিত্রা দিদির সম্পর্কে যখন বলবো তখনই বলবো। এখন শুধু মাই ডিয়ার উত্তম দা, কারণ 2 তারিখে সামনের মাসে উত্তম দার জন্মদিন। যাক, রাখলাম, আবার আসবো দ্বিতীয় পর্বে মাই ডিয়ার উত্তম দা এই ক্যাপশনে। নমস্কার।